আচ্ছা, দিদিভাইরা বেরিয়ে যাচ্ছে আজকে সকালবেলায়। আবার যদি রবিবার দিনে আসবে, রবিবার দিনে দেখা হবে। রবিবার দিনে প্ল্যান আছে সবাই একসাথে খাওয়া দাওয়া করার। হ্যাপি রোদ ডে। রোজ ডে না, রোদ ডে। বাইকে সিটগুলো বসতেও ভয় লাগে এই গরমে। তোমার সিট একদম ফাটাফাটি কন্ডিশন নাকি? সেটাই তো ভাবছি না, আগের দিন সে বৃষ্টিতে ভিজেছিল, কোনো গন্ধ গন্ধ পেয়েছিল নাকি কি জানি, চামড়া গন্ধ পেয়েছিল। দিদিভাইরা বেরিয়ে গেল আর আমি এখানে বসলাম হচ্ছে পেঁয়াজি ভাজতে। আজকে ভাবছি একটু মুড়ি খাবো, তো মুড়ির সাথে পেঁয়াজি করব। সবাইকেই মুড়ি দেবো, মায়ের যদিও রুটি খাওয়া হয়ে গেছে, সেই জন্য ভাবলাম মাকে শুধু পেঁয়াজি আর দুধের চা দেবো। এটা কি আলু? হ্যাঁ, ডিস্কো আলু। ডিস্কো আলু। তলা দিয়ে আর একটা আলু ঝুলছে, এই যে মনে হচ্ছে আলুটা পটি করছে। অর্ধেকটা বেরিয়েছে, অর্ধেকটা বেরোয়নি, এরকম অবস্থা। আমার মা জেনারেলি বড়া ফড়া খেতে ভীষণ ভালোবাসে। এমনিতেই তো মাছ, মাংস, ডিম, মুসুর ডাল, মাশরুম কিছুই খেতে পারে না, অনেক রকম খাবার বিধি নিষেধ আছে। তো সেই জন্য এই মুড়ির সাথে বলুন বা একটু যে কোনো ভাতের সাথে এই বড়া টড়া খেতে খুব ভালোবাসে। বাট মা তো পেঁয়াজ টেঁয়াজ খায় না, তো সেই জন্য মা পেঁয়াজের বদলে বাঁধাকপি বড়া খেতে এখনো মনে আছে আমার। বাঁধাকপি এমনিতে আমার একদম পছন্দ না, আমি মাছের মাথা টাথা দিয়ে একটু ভালো লাগে, আদারওয়াইজ একটাই ভালো লাগে, বাঁধাকপির বড়া। তো বাঁধাকপি বড়া মা প্রথমে করেছিল, তারপর থেকে মানে বিয়ের আগে থেকেই বলছি, তখনই আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসতাম। তখন আমিও বাঁধাকপি বড়া করতাম, সরু সরু করে বাঁধাগুলো কেটে কাঁচা লঙ্কা, তারপরে একটু আদা কুচি দিয়ে বেসন বড়া মানে বেসন দিয়ে ফেটিয়ে আর কি বড়া ভাজা হতো, বেশ একদম টাইট করে মাখতে হতো। তো বেশ ভালো লাগতো এই বড়াটা খেতে। আমি এখানে অনেকবার করেছি, বাট আমার শাশুড়ি মা ওর মধ্যে পেঁয়াজ দেওয়া করতো, বলতে না এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো লাগছে না খেতে বাঁধাকপিটা। কিন্তু আপনারা কখনো খেয়েছেন বাঁধাকপির বড়া? তাহলে কমেন্টে জানাবেন। ফুলকপির বড়া তো সবাই খান। তো আজকে দুধের চা করলাম, কারণ দুধগুলো এখন যেহেতু ছানা হচ্ছে না, শ্বশুরমশাই নেই বাড়িতে, সেই জন্য দুধের চা করে করেই খাচ্ছি, আর কফি। আর দুধের চা খেতে আমার শাশুড়ি মা এত ভালোবাসে, গ্যাস অম্বল হয় ঠিক আছে, বাট বিশাল ভালোবাসে। যখনই গন্ধ পায় বলে দুধের চা করছিস, আমাকে একটু দিবি। তো মা সকালবেলা অলরেডি দুবার চা খেয়েছে, তবু দুধের চা যেহেতু করলাম তো একবার দিয়ে দিলাম, সাথে দুটো পেঁয়াজি। কেমন আছো তুমি? ভালো? জোরে বলো ভালো আছি। ভালো, আরো জোরে। আরো জোরে বলছি ভালো আছি। ভালো আছো? পয়লা বৈশাখে নতুন শাড়ি পরবে না? না। কেন না? পয়লা বৈশাখে বাঙালিদের নতুন শাড়ি পরতে হয়। হ্যাঁ, পড়তে হয়, কখন আর পড়বো আমরা। কেন? বিকেলে সেজে গুজে পড়বে, এখান থেকে কাজ ফাজ করে গিয়ে সুন্দর করে সেজে গুজে বেরোবে, দেখা যাক কি হয়। লিপস্টিক পরে। কি লিপস্টিক পরে। কি পরে? বল লিপস্টিক আর আইলাইনার পরবে। লিপস্টিক আইলাইনার একটু সেন্ট পারফিউম দিয়ে বেরোবে, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। কি আছে? কোথায় পাবো? আমরা ওসব মাখি। বল মাখার ইচ্ছে চাই, মাখার ইচ্ছে চাই শুধু, তারপর অটোমেটিক ভগবান জিনিস জুটিয়ে দেয়। হ্যাঁ, সে তো অবশ্যই। কি আমাদের খাবার তো হয়েছে অনেক কিছুই, মানে এখানে উচ্ছে আলু ভাজা, আলু ভাতে, টকের ডাল আর ডিমের ঝোল হয়েছে। এবার ডিমের ঝোল আমি নিইনি, আমি টকের ডাল আর আলু ভাতে দিয়েই খেয়ে নেবো। কমপ্লিট। নদী বসে টিভি দেখছি, একটু পরে ম্যাম আসবে ওর, ততক্ষণ পর্যন্ত আমি ভাবলাম যে টুকটাক একটু আমার করা যাক, ড্রেসগুলোর একটু মানে করা যাক, শর্টস করা যাক আমার পেজের জন্য, ফেসবুক পেজের জন্য। তো ফেসবুক পেজের নাম যারা জানে না বলে রাখলাম, শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জি, সার্চ করবেন পেয়ে যাবেন। তো এইগুলো এখন বসে বসে আমি কয়েকটা শর্ট শ্যুট করে নিই, কারণ নদী 4টার সময় ম্যাম আসবে, তখন ঘর ছেড়ে দিতে হবে। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। আমি রেডি হয়ে গেছি, নদীকেও রেডি করিয়ে দিয়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে। ঠিক আছে নদীতে, তো অভিষেক আছে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, মায়ের কাছে থাকবে, কোনো অসুবিধা নেই। ও যদি না থাকতো তো দিদিভাই আসতো, ও যেহেতু এসে গেছে তাই বললো যে দিদিভাইকে আসার দরকার নেই। ঠিক আছে, তো আর একটা কথা, এখন আমরা এখান থেকে আর একটা জায়গাতেও যাবো, আপনাদেরকেও নিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা আপনারা ওখানে গেলেই জানতে পারবেন। ফোন করছে, চল চল চল। আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে চললাম ডান্স ক্লাসে। ঠিক আছে, ওয়েদারটা মনোরম একদমই নয়, কারণ বেশ গরম আছে আজকে ওয়েদার। আজকে মাসির দোকানে চা খেতে, সেই আমাদের রোজকার মাসি বন্ধ, সেই জন্য আজকে আমরা এই মাসির কাছে চা খাবো।
চাঁদ। আজকে আমরা ডিসাইড করেছিলাম ডান্স ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে যাবো হচ্ছে ওই নিউ টাউন, বাট আলটিমেটলি সে জায়গায় যাওয়া হয়নি, সে তো প্রবলেমের জন্য। আমরা শেষমেশ কোথায় এসে ল্যান্ড করলাম রে? ইকো পার্ক। আমরা যাচ্ছিলাম হচ্ছে সুস্মিতার কাছে, ওরা স্টল দিয়েছে ওখানে দেখতে, বাট আমরা ল্যান্ড করলাম হচ্ছে হাটারি গ্রিলসে। কেমন খিদে পেয়ে গেছে। হাটারি গ্রিলস এখন চেঞ্জ হয়ে জার্মানিয়া হয়ে গেছে। হাটারি গ্রিলস কোথায় উঠে পালিয়ে গেছে। চল দেখি। ওয়াও, গাড়িটা হেভি তো। চলো, আমরা এখানেই হাটারি গ্রিলস ছিল, বাট ওনারা ইয়ে করেছে, প্লেস চেঞ্জ করে নিয়েছে, তো আমরা এখন এটাতেই ট্রাই করবো। আর কি করবো, খিদে পেয়েছে। চল চল ভেতরে ঢোক। কি করবি তুই? বন্ধু কোল্ড কফি খাবে, আর ইয়ে কি খাবে? পিৎজা অরেঞ্জ জুস। পিৎজা অরেঞ্জ জুস খাবে। হাটার গ্রিলসে পূজার কথা অনুযায়ী আমরা একবারই খেয়েছিলাম, খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল, বাট চলে গেল, মনটা খারাপ লাগছে। ঠিক আছে, আজকে এখানে ট্রাই করে দেখা যাক কি আছে না। যদিও এখানেও এগুলো কন্টিনেন্টাল খেতেই এসেছি আমরা। নদীর কোল্ড কফি চলে এসেছে ভেজেল। ও তো এই কফিকেই ওদের পেট ভরে যাবে যা মনে হচ্ছে। পূজার জাম্বো সাইজ আছে। হুইপ ক্রিমটা না নিলেই পারতি, হুইপড ক্রিমটা। ওয়াও, স্পেশাল। এটা হলো আমার ড্রিঙ্ক, স্পাইসি অ্যান্ড চ্যাঙ্গি। এটা একটু খেয়ে দেখ। কেউ নিয়েছে? এরপরেও বুঝতে পারবে না ঠিক, আর একবার নিলে তবে বুঝতে পারবে ঠিক। এটা কিছুটা ফিশ কবিরাজের মতো লাগছে দেখতে, না টেক্সচারটা? দিয়ে পড়েছি, কিন্তু এটা সত্যি পছন্দ হয়নি। মেবি হয়তো আমাদের টেস্ট মানে ওয়াইজ এটা ছিল না। টেস্ট সবারই টেস্ট তো আলাদা, তো আমার টেস্টে এটা ম্যাচ করেনি, তো সেই জন্য মানে না পেট ভরেছে না মন ভরেছে, শুধু পকেটটা মানে খালি হয়েছে। কিরকম 4000 এভরিওয়ান। কালকে এসে মানে ইয়ে করতে পারিনি, শরীরটা এত খারাপ লাগছিল না বাইরে থেকে এসে। তো আমাদের যাওয়ার কথা ছিল কোথাও একটা ডিফারেন্ট জায়গায়, বাট আমরা ওখানে গেলাম ডাইরেক্টটাই, কারণ বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম। বাচ্চাগুলোকে নিয়ে গেলে না ওই আর কি খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, এই একটা ব্যাপার কাজ করে। সেই জন্য কোথাও মানে যেখানে বেশি দেরি হবে বা কাজের জায়গায় ওদেরকে একটু অ্যাভয়েডই করি। বিশেষ করে পূজার মেয়ে, আপনারা অনেকেই বলেন পূজা কেন বাচ্চাদেরকে রেখে যায়, এই একটাই কারণ ওর বাচ্চারা বাইরে একদম কমফোর্টেবল না। মানে অদ্ভুতভাবে ওরা মানে 1 নম্বর ওরা বাইরের খাবার খেতেই পারে না। পিহু তো কিছুই খায় না, মানে ওর সময়ে খাওয়া সময়ে ঘুম না হলেই পুরো কেঁদে একদম শেষ করে দেবে, অদ্ভুত। সেই জন্য ওদেরকে বাড়িতে দিদির কাছে রেখে যায় পূজা। নদী যেমন সব জায়গায় অ্যাডজাস্ট করে নেয়, ওর কোনো প্রবলেম হয় না, বাট ওর বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। বাচ্চারা অ্যাডজাস্ট করতে চায় না, সেই জন্য ওকে মানে বাধ্য হয়ে বাইরে যেতে হয়, মানে রেখে যেতে হয়। নিচে যাওয়ার সময় ফোনটাই নিয়ে যেতে ভুলে যাচ্ছি। আজকে একটু ওই সিম্পল রান্নাবান্না করছি, বললাম না ওই টকের ডাল করবো ভাবছি, একটু আলু পোস্ত করবো, অনেকদিন আলু পোস্ত খাওয়া হয়নি। তো ওই টকের ডাল আলু পোস্ত, আর দেখি একটা কিছু ভাজাভুজি হবে। ওই পোস্তর জন্য, পোস্ত বাটার জন্য অ্যাকচুয়ালি ওই ঘর থেকে আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে চলেই এলাম। এখন ওই ঘরে তো এখন আর যাওয়াই হচ্ছে না রীতিমতো, আর এই ঘরে মিক্সার গ্রাইন্ডারটা তো খারাপই হয়ে গেছে। আচ্ছা, পোস্তটা এখানে বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে আলু পটলটা বসিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত করবো, তারপরে মাথায় এলো বড়ি আছে, বড়ি দিয়ে নিরামিষ পোস্ত। বড়ির সাথে আবার পেঁয়াজটা আমার ভালো লাগে না, সেই জন্য বড়ি দিয়ে নিরামিষ পোস্ত হবে, পেঁয়াজ ছাড়া। বড়িগুলোকে হালকা করে ভেজে আমি আগে তুলে নেব। তুলে নেওয়ার পর যথারীতি তেলের মধ্যে অল্প একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেবো, দিয়ে তারপরে টমেটো বড়ি দিয়ে লাস্টে পোস্তটা মানে দিয়েই জাস্ট বন্ধ করে দিতে হবে। পোস্ত দিয়ে নাড়া যাবে না বা আগুনের তাপে রাখা যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো পোস্তটা বেশ ভালোই খেতে হয়েছিল, নিরামিষ পোস্ত। আজকে দুপুরে খাওয়াটা বেশ ভালোই জমে গেছিলো, মানে ওই টকের ডাল আলু পোস্ত যাকে বলে বাঙালির প্রচণ্ড প্রিয়, আর মিস্টার মুখার্জি তো ভীষণ প্রিয়, আর মায়েরও ভীষণ প্রিয়। অনেক দিন পর মা পুরো চেটেপুটে ভাত খেয়েছে। মায়ের হয় খুব সিম্পল তরকারি হবে, নাহলে চিকেন হবে, এই দুটো ছাড়া মা ভাবতেই পারে না। মাছও খায় না, ডিমও খায় না আজকাল, আগে সব খেতো, এখন আর কিছুই খেতে চায় না। এদিকে ফেনা ভাত, চালে ডালে খিচুড়ি খুব প্রিয়। আর বাবা মানে আমার শ্বশুরমশাই তো একদম ছুতো না, ফেনা ভাত বলুন খিচুড়ি বলুন, বাবার জন্য প্রত্যেকবার আলাদা আলাদা রান্না করতে হতো। আমাদের যদি খিচুড়ি খেতাম, বাবার আলাদা তরকারি রান্না করতে হতো। বাট এখন মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবাকে ওই গলা ভাতই খেতে হচ্ছে, পুরোপুরি গলা ভাত, নুন দিয়ে বাটার দিয়ে এরকম খেতে হচ্ছে। আর এই আলু পটলের তরকারিটা কিন্তু রাতের বেলার জন্য। দিনের বেলা একটা নিরামিষ তরকারি হয়েছে, ডাঁটা কচু আলু বেগুন কাঁচকলা দিয়ে, শুক্তো ঠিক নয়, নিরামিষ তরকারি, ভাজা মশলা কিছুই দেওয়া হয়নি, প্লেন তরকারি, ভালোই লাগে ওটা ভাতের মুখে খেতে। তো
তো এই আলু পটলের তরকারিটা একদম নিরামিষ করছি, একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। পটলগুলোকে ভেজে তুলে নিলাম, বেশি ভাজিনি আমি, আবার হালকা পটল ভাজি। অনেকে দেখবেন যে বেশ লাল লাল কড়া কড়া করে পটল ভাজে, হালকা পটলই ভাজি, কারণ বেশি টাইম লাগবে সেই জন্য। ভাজতে তো ভালোই লাগে, যাই হোক। তো এই যে পটল রান্নাটা না, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাবা, উনি হচ্ছে পিওর নিরামিষাশী ছিলেন, মানে আমার মায়ের মতো, কোনো মাছ মাংস ডিম না, পেঁয়াজ রসুনও না। তো ওনার জন্যই ভালো ঘিতে পটলের তরকারি রান্না হতো। অভিষেক এখনও বলে যে ওই তরকারিটা যে খেতে কি ভালো লাগতো ভাত দিয়ে, আমাদের মাছ মাংস ডিমের থেকে ওই তরকারিটা খেতে ভালো লাগতো। তো ওই টাইপেরই আজকে আলু পটলের তরকারিটা করলাম। আর এদিকে আলু বড়ি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে, গ্যাসটা অফ করে পোস্তটা মিশিয়ে একটু আলুগুলো নেড়ে চেড়ে মানে ঘেঁটে আর কি, কাঁচা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস ডান। আলু পোস্তও রেডি, আর ওদিকে পটল আলুর তরকারিটা করলেই আমার রান্না কমপ্লিট। আলু পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে। এখানে টকের ডাল, আচ্ছা আলু পটলটা আবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখন নদীর সব বই টইগুলো নিয়ে বসেছি, কভার দেবো। আপনারাও কি দিচ্ছেন? বাচ্চাদের বইয়ে কভার দিতে দিতে পাগল হয়ে যাচ্ছেন? তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। মানে আমার বাবা আমার বইয়ে কভার দিয়ে দিত, তখন আমরা মলাট বলতাম, বইয়ে মলাট দিতে হবে। এখনকার বাবারা এসব পারে না, পারে না বা করে না, হোয়াট এভার। এখনকার এটাকে কি বলে? তখনও কভার বলা যেত, আমরা বাংলায় বলতাম মলাট। আমি এই বইয়ে কভার দিতে দিতেই ভাবছিলাম যে বাবা যে আমাদের সবারই বইয়েতে কভার দিয়ে দিত, সেটা আমাদের মেমোরিতে গাঁথা আছে, বাট নদীর মা যে নদীর বইয়ে কভার দিয়ে দিচ্ছে সেটাও বড় হলে দেখতে পাবে। তাই উন্নত প্রযুক্তি আর কি এখন। আমাদের সময় তো এইরকম জিনিসটা ছিল না, নাহলে আমরাও সেটা ক্যামেরাবন্দি করে রাখতাম। মানে আর কয়েকটা খাতা আছে, জাস্ট ওইগুলো করলেই হয়ে যাবে। আজকে আর পাচ্ছি না, আমার মানে পুরো কোমর ফোমর বেঁকে গেছে এতগুলো একসাথে করে। তো হ্যাঁ, যেটা বলছিলাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি, যাচ্ছি, এদিক ওদিক ঘুরছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্যামিলির মধ্যে একটা অদ্ভুত সিচুয়েশন চলছে অনেক দিন ধরে বাবাকে নিয়ে। তো বাবা হসপিটালাইজড, এবং সবাই জানেন ব্রেনের পেছনে টিউমার হয়েছিল। সেই টিউমারটা অপারেট করা হয়েছে, তার মধ্যে নানান ধরনের কমপ্লিকেশন গ্রো করেছে। যেরকম ধরুন একটা সেকেন্ডারি যে ইনফেকশন হয় অপারেশনের পরে, সেরকম একটা হয়েছে। তো হাই ডোজের অ্যান্টিবায়োটিক চলছে, শরীর খারাপ, এইসব তো ঠিকই আছে। মেন যে প্রবলেমটা এখন ধরা পড়েছে সেটা হচ্ছে, আমরা যে রোগটাকে ভীষণ লেভেলের ভয় পাই, মানে আমরা এটা চাই যে চরম শত্রুর যেন এই রোগটা কোনোদিন না হয়, বা এতদিন পর্যন্ত শুধু শুনেই এসেছি। অভিষেক যে ডিপার্টমেন্টে আছে, অঙ্ক ডিপার্টমেন্টে, এটা শুনেই এসেছি এই ওষুধ ওই ওষুধ, ক্যান্সার হয়েছে এই হয়েছে। আর আলটিমেটলি আমাদের ফ্যামিলিতেও সেটা হলো, বাবার লাং ক্যান্সার ধরা পড়েছে। সব থেকে বড় কথা, কোনো সিমটমই ছিল না, মানে কোনো সিমটম না। আমার শাশুড়ি মা যদিও বা ভুগতেন, অসুস্থ ছিলেন, অনেকবার হসপিটালাইজড হয়েছে, আমার শ্বশুরমশাই কোনো সিমটমই ছিল না। দিব্যি ছাদে উঠতো, মানে যেদিন পড়েছে, যেদিন শরীর খারাপ হয়েছে তার আগের দিন পর্যন্ত বলছি, ছাদে উঠে পাম্প চালানো, মাকে বারবার ওষুধ দেওয়া, মনে করে নিজের চা নিজে করে খাওয়া। বাবা অন্য কারোর হাতে চা খেতে পছন্দ করতো না, নিজের চা নিজে করে খাওয়া। তো এই সবগুলো ছিল। হঠাৎ করে শরীর খারাপ হলো, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, দিয়ে তারপরে এরকম জিনিসটাকে প্রথমে তো ধরা পড়েই নি, ধরা পড়লো তো এটা সেটা ওটা সেটা করতে গিয়ে লাস্টে এটা ধরা পড়লো। তো সেই নিয়ে আমরা আমাদের ফ্যামিলির প্রত্যেকেই ডিভাস্টেটেড। মানে শুধুমাত্র খবরটা শুনে সেটা বলবো না, মানে যে পরিমাণ পরিশ্রম যাচ্ছে বিশেষ করে ছেলেদের, ঠিক আছে, এই হসপিটালে যাওয়া, চিন্তা, শুধুমাত্র ছেলেদের বললে ভুল, আমাদের সবারই হচ্ছে। আর সব থেকে বড় কথা, বাবা যে বয়সে হয়েছে সেই বয়সে রেডিয়েশন নিতে পারবে না, মানে কেমো যেটা সেটা নিতেই পারবে না। তো এখন যে প্রসিডিওরটা ফলো করতে হবে, এটা যে অভিষেক আমার এইগুলো ব্যাপারে জানা নেই, যেটা বললো ইমিউনোথেরাপি টু মাচ কস্টলি, বাদ দিলাম। তো সেই নিয়ে আমাদের ফ্যামিলির মধ্যে ডিসকাশন চলছে, কিভাবে কি এগোনো হবে, কিভাবে কি করবে। তার মধ্যে এটা তো এরকম না যে আজকে হবে কালকে সমস্ত কিছু হয়ে যাবে, এটা একটা লং প্রসিডিওর। মানে এই সবে এটা ধরা পড়লো, এটা ট্রিটমেন্ট শুরু হবে, কোথা থেকে কি হবে না হবে, এই নিয়ে একটা লম্বা ডিসকাশন চলছে। তার মধ্যে আমার শাশুড়ি মায়ের শরীর, আমার শাশুড়ি মা হচ্ছে ডিমেনশিয়া পেশেন্ট, প্রায় মানে বেশ ভালোই, কিছুই মনে রাখতে পারছে না, 1 নম্বর। ইভেন মাকে জানানো হয়নি বাবার এরকম অবস্থার ব্যাপারে, জানানোটা ঠিক হবে বলে মনে হয় না। তো মাকে আমরা বলেছি হ্যাঁ বাবা ভালো আছে, সব ঠিক আছে, ঘরে নিয়ে আসা হবে, যেহেতু সার্জারি হয়েছে, একটা ছোটোখাটো ব্লাড ক্লট হয়েছিল, ছোটোখাটো একটা সার্জারি হয়েছে, সেই জন্য বাড়িতে এখন কিছুদিন নার্স এসে থাকবে। বাবার রাইস টিউব লাগানো আছে, গলা ভাত খাচ্ছে, তো সেইগুলো তো আমরা তো হ্যান্ডেল করতে পারবো না, অসম্ভব জিনিস। তো সেই জন্য প্রথম 2-3 মাস, যতদিন না বাবা এই ব্রেন সার্জারি ব্যাপারটা থেকে বেরিয়ে আসছে, ততদিন পর্যন্ত একটা নার্স আমাদেরকে অ্যাপয়েন্ট করে রাখতেই হবে বাড়িতে। হ্যাঁ,
তো সেই সমস্ত কথাবার্তাই চলছে। অভিষেকের দাদাভাই এখন গেছে, তো মানে কে এইসব বিষয়ে একটু পাকাপোক্ত নার্স আছে যে এসে থাকতে পারো বাবার কাছে অল টাইম, সেই সব নিয়ে কথাবার্তা চলছে আর কি। তাই আমার ব্লগ একটু আপনারা খাপছাড়া দেখছেন বা দেখতে পাবেনও আগামী দিনে, কারণ আমাদের এখন যে পজিশনে আছে আমাদেরকে কাজও করে যেতে হবে, অ্যাট দ্য সেম টাইম এই যে রোগের চিকিৎসা আর পুরো ফ্যামিলির যে মানে হাল ধরা সেটা করতে হবে, অ্যান্ড স্ট্রংলি করতে হবে সত্যি কথা বলতে কি। কারণ বাবার এজ হয়ে গেছে প্রায় 82 এর কাছাকাছি। আমরা মানে এই এজে সত্যি কথা বলতে কি আমার এই এজের অনেক আগে আমার দাদু মারা গেছে, এই এজে আমার ঠাকুমা দিদিভাই সবাই মারা গেছে, কিন্তু তবুও কি বলুন তো এই যে একটা রোগ, ওরা তো সব বার্ধক্যজনিত প্রবলেমে গেছে, কিন্তু এই শ্বশুরমশাই যেটা হলো সেটা তো মানে ওনার তো ট্রিমেন্ডাস কষ্ট তো হবেই, মানে সেটা নেওয়ার মানে বলে বোঝানোর মতো নয়। তার মধ্যে ফ্যামিলিরও একটা প্রবলেম, যেখানে মাও অসুস্থ, সেই সব মিলিয়ে মিশিয়ে একটা মানে একদম মানে বিচ্ছিরি কাণ্ড হচ্ছে। কাজে মন দিতে পারছি না ঠিকঠাক মতো, মানে আমার কাজ ধরুন এই ব্লগিং বলুন, মেয়েকে পড়ানো, মেয়েকে দেখা, সংসারে কাজ রান্না বান্না, সেই সবে মন দিতে পারছি না। মনে হলো আপনারা অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞাসা করছেন, তো আমার মনে হলো সঠিক টাইমে জানা, কারণ একদম মানে 100% সিওরিটির সাথে জানার কথা, মানে জানানোটা দরকার। আমরা প্রথমে ডক্টররা সাসপেক্ট করছেন আর পুরোপুরি মানে ব্যাপারটা রিভিল্ড, এই ব্যাপারগুলোর মধ্যে তো তফাৎ আছে, তো পুরোপুরি যতক্ষণ আমি না জানলেও আপনাদেরকে জানাইনি। তো প্রথম থেকে এটা একটা সাসপেক্টেড একটা ছিল, যেটা ধরা পড়লো রিসেন্টলি আর কি। এই হচ্ছে ব্যাপার, খুবই বাজে জিনিস, কি বলবো আর, মানে মাথা কারোরই কাজ করছে না, ওই কাজ করেছে মানে এটা ট্রমাটাইজড। যাচ্ছি ঘুরতে বা যাচ্ছি বেরোচ্ছি কোনো একটা জায়গায়, কিন্তু কি বলবো তো সেই ইয়েটাই নেই আর, সেই চামটা ঘোরার বা বাইরে বেরোনো, বাইরে যাচ্ছি কোথাও কিছুটা খেতে যাচ্ছি, সেই চামটাই নেই মাথার মধ্যে, সবসময় অল টাইম কিছুটা ঘুরছে। যাই হোক, আশা করি মানে এইরকম একটা টাফ সিচুয়েশন সবারই মধ্যেই আসে, প্রত্যেকটা ফ্যামিলিতেই আসে, তো আমাদের আস্তে আস্তে কেটে যায় ব্যাপারটা। ভগবান যেন সব ঠিক করে, ভগবান যেন যা হবে, কথাতেই আছে ভগবান যা করে ভালোর জন্য করে। জানি না উনি কী ভেবেছেন, যাই হোক ওনার ওপর বিশ্বাস আছে। ভিএড না কি লিখেছে হচ্ছে ব্যাপার। আপনাদের ছোটোখাটো একটা আপডেট দিয়ে দিলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সব থেকে বেশি বলবো যে এই রোগের থেকে বাঁচার জন্য শুধুমাত্র যোগা করুন, স্ট্রেস ফ্রি থাকুন, যোগা করুন। আমার তো করা হচ্ছে না, যোগা করলে বিশ্বাস করুন 80% চান্সেস থাকে আপনার এই রোগটা ধরবে না, আপনি যতই এক্সপোজ হন কেন। ওই আর কি, কারণ এখন আর্টিকেলে দেখা যাচ্ছে না মানে 80% চান্সেস আছে ক্যান্সার মানে স্ট্রেস থেকে হয়, মানে আমাদের জমে থাকা ইমোশন বা স্ট্রেস থেকে এই ধরনের ক্যান্সার, যে কোনো ক্যান্সারই হয়। তো যোগা করুন, স্ট্রেস ফ্রি থাকুন। ইমোশন, শরীরের মধ্যে আমরা যত ইমোশন ধরে রাখি সেগুলোকে মানে ফ্ল্যাশ আউট করার চেষ্টা করুন, এটাই বলবো। যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি এবার যাই, নিজে একটু চা খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। মায়ের জন্য রাতে রুটি করানো ছিল, বাট আমি চাউমিন করছি দেখে মা বললো যে আমিও চাউমিন খাবো, আমি রুটি খাবো না, তো সেই জন্য বেশি করেই করলাম, সবারই হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে, মায়ের একটু ভোলার রোগ, তো সেই জন্য মাঝে মাঝে বাবার কথা মনে করছে, বলছে যে হ্যাঁ রে বুবুল, তোর কি দাদু ভাইয়ের জন্য মন খারাপ করছে না? ওদিকে হসপিটালে বাবা শুয়ে শুয়ে সারাক্ষণ দিদিভাই করে যাচ্ছে, মানে বারবার নদীকেই বলছে, নদীকেই ডাকছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে ঘরের সিচুয়েশন খুবই মানে মায়া লাগছে, বয়স হয়ে গেলে একটা মানুষ কতটা অসহায় হয়ে যায়। আমরাও সবাই একই সিচুয়েশনে আসবো, তখন কি হবে ভগবান জানে, ভেবে ভয়ও লাগে। মাঝে মাঝে ভগবানকে বলি যেন হাঁটতে ফিরতেই চলে যেতে পারি, মানে কি বলবো আর, বুঝতেই পারছেন সবারই একই দাবি থাকে। আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, সবাই বলে যে হাঁটতে ফিরতে চলতে চলতে যেন চলে যায়, পড়ে থাকতে যেন না হয়। তো সেটা রিয়েলাইজ করছি যে কতটা অসহায় হয়ে যায় মানুষ, বিশেষ করে যারা সারা জীবন ওই মানে সেলফ ডিপেন্ডেন্ট থাকে, তাদের জন্য ওই বিছানায় পড়ে থাকাটা যে কতটা কষ্টের, মানসিক বলুন শারীরিক বলুন, সে তো আছেই, তাই না? আর এই যে বয়সজনিত ব্যাপার বলুন বা যে কোনো রোগের ব্যাপারটা বলুন, এটা দীর্ঘদিনের ব্যাপার, কম দিনের নয়। তো এটা নিয়ে এখন চলতে হবে, প্রপার ম্যানেজমেন্টের সাথে চলতে হবে। এখানে চাউমিন আমাদের রেডি হয়ে গেছে, এর উপর থেকে একটু শসা কুচি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি দেশি স্টাইলে। আমার বিজনেস নিয়ে বসেছি আবার, ঠিক আছে। রাত্রেবেলা আমার যত রাতের মেসেজ আসে, সব কোয়ারি আসে আর কি, তো সেগুলোর এক একটা করে বসে বসে ফটো পাঠানো, ধরে ধরে দাম জিজ্ঞাসা করা, কী কী সাইজ অ্যাভেলেবেল আছে, এই সমস্তগুলো বলা এখন করছি আমি বসে বসে। এখানে একটা মুভি চলছে, কি মুভিটা, উইন্ডচিল বলে কি একটা মুভি চলছে, হরর মুভি, তো ওটাও দেখছি আর কি। অনেকদিন চুলে তেল লাগানো হয়নি, আদিবাসী অয়েলটা লাগাচ্ছি, দেখা যাক কতদূর চুল বাড়ে না কি বাড়ে।